সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে অবস্থান করছেন জানে না সরকার। দিল্লি আবুধাবিতে যোগাযোগ করেও নিশ্চিত তথ্য পায়নি পররাষ্ট্র দপ্তর। উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। আবু সাইদ ও গণ অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করায় বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মামলা। 14 মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 48 দিনের রিমান্ড। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও সরকারি ছুটি। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দেবে কমিশন। গাইডলাইন না পেলেও নিজের মতো কাজ করছে বিচার বিভাগ সংস্কার কমিশন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আছেন তা জানে না সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারত ও আরব আমিরাতে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করেও নিশ্চিত কোনো তথ্য পায়নি বাংলাদেশ। তবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভারত ত্যাগের গুঞ্জনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে কিনা তা নিয়ে মন্তব্য করেনি উপদেষ্টা তৌহিদ হোসেন। বলছেন ভারতে থাকা আওয়ামী লীগের নেতা বা অন্যরা দেশে ফিরতে চাইলে তাদের ট্রাভেল পাস ইস্যু করবে সরকার। 5 আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছাড়েন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে ভারতের রাজধানী দিল্লিতে তার অবস্থান। 2 মাস পর গুঞ্জন ভারত ছেড়েছেন বা ছাড়ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর পরবর্তী গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। এ বিষয়ে কি তথ্য আছে সরকারের কাছে জানতে চান সাংবাদিকরা। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। যুক্তরাষ্ট্রের চাপেই কি ভারত ছাড়তে হলো বা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীকে? এমন প্রশ্নের জবাব দেননি তৌহিদ হোসেন। এটা আমি বলতে পারবো না, আমেরিকাকে জিজ্ঞেস করেন তারা চাপ দিয়েছে কিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতার অবস্থান প্রতিবেশী ভারতে। তাদের অনেকেরই বৈধ পাসপোর্ট নেই বলে গুঞ্জন। এ অবস্থায় তাদের ফেরানোর ব্যাপারে সরকারের ভাবনা কি? বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারে। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তালিকা আছে 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক? আমার কাছে অন্তত সুনির্দিষ্ট কোনো তালিকা নেই। আমরা যেটুকু পত্রপত্রিকায় দেখেছি, দেশগুলোর কাছে চাইবেন কিনা যে আপনাদের কারা? সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের, তাহলে চাওয়া যেতে পারে। উপদেষ্টা জানান 40,000 বাংলাদেশির পাসপোর্ট ঢাকার ইতালি দূতাবাসে আটকা। দ্রুত এইসব ভিসা আবেদন নিষ্পত্তি করার আশ্বাস মিলেছে। 2-3 জন অতিরিক্ত লোক তাদের দেশ থেকে আসছেন এখানে মিশনে কাজ করার জন্য, এসে যাচ্ছেন। আসলেই তারা তাদের গতি বাড়বে। কেসগুলো ক্লিয়ার হয়েছে, সেটা প্রতিজ্ঞা করেছেন যে তারা এই ডিসেম্বরের মধ্যে এটাকে সবগুলি ভিসা দিয়ে দেবে। আমরা চাপ দিচ্ছি যথেষ্টই, কিন্তু যদি ফিজিক্যালি ঘেরাও করা হয় বা এরকম, তাহলে বরং একটা আশঙ্কা থেকে যায় যে তারা আমাদের যেই প্রোগ্রামের অধীনে ভিসাগুলো ইস্যু হচ্ছে, যে লিগালি তাদেরকে নেওয়ার যে একটা প্রভিশন সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ইচ্ছা করলে আমাদের দেশকে বাদ দিয়ে দিতে পারে তারা। লেবাননে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে চাইলে সরকার সেই ব্যবস্থা করবে বলেও জানান তৌহিদ হোসেন। লেবাননে যারা ফিরে আসতেছে তাদেরকে তালিকা করতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ওয়ার জোন থেকে একটু সরে যেন আর একটু উত্তরে চলে যায়। এবং মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এবার পূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। এদিকে ঢাকায় পূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর 253টি মণ্ডপ ঘিরে সব বাহিনী ও পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
বুধবার বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু। সার্বিক পরিস্থিতি দেখতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সনাতন সম্প্রদায়ের দেয়া ৮ দফা দাবির প্রেক্ষিতে এবার দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর খবরটি জানান তিনি। পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এ সময় মাহফুজ আলম অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে একটি পক্ষ। দুর্গাপূজা তো বটেই, বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবুরদান অনুষ্ঠানও নির্বিঘ্নে করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলার শিকার হয়েছে, তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে, খুব শীঘ্রই সেটা করবে। পরে ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ও মহানগর পূজা উদযাপন পরিষদ। নেতারা বলেন, উদ্বেগ উৎকণ্ঠার কথা অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। সংখ্যালঘু সুরক্ষা আইনের প্রণয়ন 2 নম্বর, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন 3 নম্বর, অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ আইনের যথাযথ। যত ঘটনা ঘটেছে আমরা কোনো সুবিচার পাইনি। এই বিষয়টি আমরা সরকারের সকল মহলে, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল মহলে তুলে ধরেছি। ওনারা বলেছেন এখন থেকে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনের ব্যবস্থার ঘাটতি নেই। ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের জানা মতে এরকম কোনো আশঙ্কা নেই যে কোনো ধরনের ঝুঁকি আমরা দেখছি না। সন্ধ্যা 7 ঘটিকায় মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ করছি। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও শহীদ আবু সাইদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মামলার পর সমন জারি করেছে আদালত। তাকে 28 নভেম্বর আদালতে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আদালতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এই আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ড শেষে মামলার আবেদন গ্রহণ করা হয়। মামলার আবেদনে বলা হয়েছে, গত 5 অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধানকে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারের প্রধান সম্পর্কে বিশ্বদগর করা হয়। সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। 14 মামলায় 48 দিন রিমান্ডে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন। রাজধানীর যাত্রাবাড়ি, নিউমার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানার এসব মামলায় এই রিমান্ড দেয়া হয় তাকে। এর আগে 18 দিন রিমান্ডে ছিলেন সাবেক আইজিপি। এদিকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি, তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে। যাত্রাবাড়ি থানার ইমন গাজী হত্যা মামলায় রিমান্ড শুনানি হয়। সকালে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে তোলা হয়। এ সময় আবেদনের প্রেক্ষিতে তিনি রিমান্ড আদেশ দেন। যাত্রাবাড়ি থানার পৃথক হত্যা মামলায় দীপুমণিকে 7 দিন ও 5 দিন, জুনায়েদ আহমেদ পলককে 7 দিন ও 5 দিন, সালমান এফ রহমানকে 5 দিন এবং ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়া নিউমার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন সিএমএম কোর্ট। এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হককে। যাত্রাবাড়ির 49/9/24 এটাও একটি হত্যা মামলা। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি এবং চৌধুরী আব্দুল মামুন, সালমান এফ রহমান তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে মামলার জট ও খরচ কমানো, বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাকে গুরুত্ব দিচ্ছে বিচার বিভাগ সংস্কারে গঠিত কমিশন। দুপুরে কমিশনের বৈঠক শেষে সংস্কার কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান জানান,
সময় কম হওয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন না তারা। এদিকে জুলাই আগস্টের মতো রক্তাক্ত অধ্যায় যেন আর না হয় তা নিশ্চিতের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। বিচার বিভাগ সংস্কারের জন্য গঠিত ৮ সদস্যের কমিটি দ্বিতীয় দিনের বৈঠক করে মঙ্গলবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বৈঠকে সভাপতিত্ব করেন কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। এতে বিচার ব্যবস্থা, আদালতের মামলার জট, খরচ এবং সর্বোপরি বিচার নিয়ে সাধারণ মানুষের সুবিধা নিয়ে আলোচনা করেন তারা। আজকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আরম্ভ করলাম যে কিভাবে আমরা অগ্রসর হব। বৈঠক শেষে কমিশন প্রধান জানান, সংস্কার সুপারিশ দিতে ৩ মাসের সময় দেয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট গাইডলাইন পাননি তারা। বিলম্ব যাতে না হয়, এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। আপনারা শহরে আমরা থাকি, কোট প্যান্ট পরি চলি, কোনো ইয়ে নেই। গ্রাম দেশে দিয়ে আসে সেই লুঙ্গি আর গেঞ্জি পরেও আসে। তার একজন উকিল সাহেবের খরচা, কোর্টের বিবিধ খরচা, এটা আপনারা জানেন। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে দ্বিতীয় বৈঠক করেন পুলিশ সংস্কার কমিশনের সদস্যরা। আলোচনা হয় পুলিশকে জনবান্ধব, জবাবদিহিতামূলক ও রাজনৈতিক নিরপেক্ষভাবে পরিচালনা করার বিষয়ে। এজন্য পুলিশ আইনের কোন ধারা পরিবর্তন করা হবে সেটি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। কমিশন প্রধান জানান, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার বিষয়ে গুরুত্ব দেবেন তারা। এখানে দুইটা জিনিস, একটা হলো গত 1.5 মাসে যে 2 মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যাতে ভবিষ্যতে আর না হয়, সেটা হলো আমাদের মূল টার্গেট। যে আমরা পুলিশটা রিফর্ম হবে এমনভাবে যাতে ভবিষ্যতে আর যেন এরকম ঘটনা না ঘটে, এটাই আমাদের উদ্দেশ্য। সুপারিশ করব, আমাদের কথা ওইটাই যে ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে। পুরো ব্যাপারটা যে পুলিশ সমাধান করতে পারবে তা না, এটা একটা অংশ, পুলিশ তো একটা অংশ, তারা ব্যবহৃত হচ্ছে তারা। সিআইডি এসবি কিভাবে কাজ করছে, কোনো ভুল আছে কিনা, থানায় মামলা দেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি আছে কিনা সেগুলো খতিয়ে দেখে সুপারিশ করবে কমিশন। আমাদের রিপোর্ট দেওয়ার পর প্রধান উপদেষ্টা মহোদয় উনি রাজনৈতিক দলের সঙ্গে বসবেন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। সুন্দরবনে বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি। নতুন জরিপে উঠে এসেছে এই তথ্য। সচিবালয়ে পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, এই সংখ্যা আগের তুলনায় ৯.৬৫% বেশি। ২০১৮ সালে জরিপে সুন্দরবনে বাঘ মিলেছিল ১১৪টি। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, এবার ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের ৬০৫টি গ্রিডে বাঘ গণনা করা হয়েছে। নতুন তথ্য অনুসারে প্রতি ১০০ বর্গ কিলোমিটারে বাঘের বসবাসের ঘনত্ব ২.৬৪। উপদেষ্টা জানান, বিপন্ন বাঘ সংরক্ষণে বিচরণ ও প্রজননে সুন্দরবনের ৫৩% বেশি এলাকাকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ। লোকালয় সংলগ্ন ৬০ কিলোমিটার এলাকায় নাইলনের ফেন্সিং করা হচ্ছে। ঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঘ রক্ষায় নির্মাণ করা হয়েছে ঢিবি। এছাড়া বাঘের আক্রমণে নিহতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। লোকালয়ে চলে আসা বাঘ ফিরিয়ে দিতে ৪৯টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে। বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯.৬৫% বৃদ্ধি পেয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতের আমির জানান, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা হয়েছে। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে সাক্ষাৎ শেষে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা হয়েছে। ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, বাংলাদেশের কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে। আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল, অভিজ্ঞতা, সেটাকে কিভাবে আরো বেশি আমরা পেতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। একই সাথে কোরিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আরো কিভাবে বড় অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরো বেশি স্কিল ওয়ার্কার কোরিয়ায় যেতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনায় এনেছি।
আগামী বছরের জুন মাসের পরে যে কোনো সময় জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি সম্ভব বলে জানিয়েছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। সকালে এনডিএম এর কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পর্যবেক্ষণ মূল্যায়ন এবং প্রস্তাবনা শীর্ষক অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের অবস্থান স্পষ্ট করতে পারেনি। রাজনৈতিক দলের সাথে যে সংলাপ করেছে সেখানেও নানান হতাশার কথা উঠে এসেছে। দেশের যে খেলাপি ঋণ রয়েছে তা পুনরুদ্ধারে সরকারকে আলাদা টাস্ক ফোর্স গঠন পরামর্শ দেন তিনি। আগামী বছরের জুন মাসের পর যে কোনো সময় জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি সম্ভব বলে আমরা মনে করি। কিছু রাজনৈতিক দলের সাথে যে সংলাপ করেছে সেখানেও নানা হতাশার কথা উঠে এসেছে। যদিও পরবর্তী আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে, তথাপি আমরা বলতে পারি চলমান এই সংলাপ থেকে আমরা খুব বেশি কিছু এখনো অর্জন করতে পারি নাই। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের 1 দফা দাবিতে আবারও কর্মবিরতি পালন করেছেন সারা দেশের নার্সরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঢাকা মেডিকেল সহ রাজধানীর অন্য হাসপাতালে কর্মবিরতি পালন করেন তারা। মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে নার্সরা। বলেন, প্রায় 1 মাস ধরে 1 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তাদের দাবি, আমলা ও ক্যাডার অফিসারদের বাদ দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নার্সদের মধ্য থেকে এসব পদে পদায়ন হোক। আগামীকালও একই কর্মসূচি পালন করবেন তারা। ওনাদের চেয়ার তো আমরা চাচ্ছি না, আমরা তো চাচ্ছি আমাদের চেয়ারে আমাদেরকে দেওয়া হোক। যেখানে সংকটাপন্ন রোগীরা আছেন সেখানকার জন্য আমাদের জরুরি স্কোয়াড নিযুক্ত আছেন, ওনারা আন্দোলনে আসেন না, ওনারা নিযুক্ত আছেন। আমরা কেন এই কষ্টটা করতেছি বা তারা কেন ভুগবে এটা নিয়ে তো উপর পদস্থ যারা আছেন তাদের ভাবতে হবে। ওরা নার্সিং রিলেটেড না হওয়ার কারণে আজকে আমাদের কর্মসূচিটা এই পর্যন্ত আসছে, কারণ আমরা শুরু থেকে এরকম কর্মবিরতিতে যাই নাই। টি-20 ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি সিরিজই হতে পারে তার শেষ টি-20 সিরিজ। ভারত সিরিজে টি-20 ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদুল্লাহর নেওয়া ছিল আরও আগেই। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে বিসিবির শীর্ষ পর্যায়কে জানালে তারাও স্বাগত জানিয়েছে সিদ্ধান্তকে। দিল্লির দ্বিতীয় টি-20কে সামনে রেখে আজকের সংবাদ সম্মেলনে টি-20 থেকে অবসরের ঘোষণা দেওয়ার গুঞ্জন রয়েছে। 2007 সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-20কে অভিষেক, সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ। 117.74 স্ট্রাইক রেটে প্রায় 23 গড়ে রান করেছেন। 2395। 2018 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।